দিনকে দিন অত্যাচার বেড়েই চলেছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর, এবং এই মুহূর্তে সেখানে এমন অবস্থা যেসব সাংবাদিক আসল সত্য তুলে ধরতে চাইছেন গোটা বিশ্বের কাছে, সেই সমস্ত সাংবাদিকদের জায়গা নেই এই মুহূর্তে বাংলাদেশে। তাদেরকে আত্মগোপন করে থাকতে হচ্ছে। ভাবুন একবার, গণতন্ত্রের যে স্তম্ভ, চারটে স্তম্ভ রয়েছে, তার মধ্যে অন্যতম কিন্তু হচ্ছে এই সংবাদ মাধ্যম অর্থাৎ সাংবাদিকরা। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যা পরিস্থিতি, সেই ছবি বা সেই অবস্থা তুলে ধরতে হলে সাংবাদিকদের জায়গা হচ্ছে না বাংলাদেশে। তাদেরকে আত্মগোপন করে থাকতে হচ্ছে, ভয়ে ভয়ে দিন কাটাতে হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সেই রকমই একজন সাংবাদিক রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। শহীদুল হাসান খোকন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, যাকে আত্মগোপন করে থাকতে হয়েছে। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি জানতে চাইবো যে কে সেই ব্যক্তি, কারা সেই গোষ্ঠী যারা এই ইউনূস সরকারকে চালাচ্ছে এবং কেন? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে তা দেখেই যে কেউ যে কোনো জায়গা থেকে বসেই অনুমান করতে পারে যে বাংলাদেশে এখন কি টাইপের কেমন সরকার চলছে। দেখুন, 5 আগস্ট শেখ হাসিনা তার প্রধানমন্ত্রিত্ব বলা হচ্ছে যে উনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে এসেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, এই বিষয়টি একটি অমীমাংসিত বিষয়। উনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি, এটি বাংলাদেশের রাষ্ট্রপতি নিজেই বলেছেন। বিষয় হচ্ছে, উনি যখন পদত্যাগ করেননি, তাহলে বাংলাদেশের নতুন সরকার কিভাবে গঠিত হলো? বাংলাদেশের সংবিধান মেনে কি নতুন সরকার গঠিত হয়েছে? আমরা বিভিন্ন আলোচনা থেকে দেশের বিভিন্ন যারা সংবিধান বিশেষজ্ঞ, বিশেষ করে আইনজ্ঞ, তারা বারবার বলেছেন যে বাংলাদেশে এখন যে সরকার চলছে সেটি কোনো সাংবিধানিক সরকার নয়। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে 5 আগস্টে শেখ হাসিনা ভারতে চলে যাবার পর যে সরকারটি গঠিত হয়েছে সেটি রাষ্ট্রপতির কাছে আপনার শপথ গ্রহণ করেছেন, এবং তারা সেখানে সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়ে তারা সেদিন যে অন্তর্বর্তী সরকার হয়েছে সেই সরকারে আসীন হয়েছে। তাহলে তারা সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়ে সরকারে এসে তাদের প্রথম যে কাজটি, প্রথম যে উদ্যোগটি, সেটি ছিল সংবিধান সংস্কার, অর্থাৎ সংবিধানকে সংস্কার করা, পরিবর্তন করা। তো সংবিধানের শপথ নিয়ে, আপনি সংবিধানকে রক্ষার শপথ নিয়ে আপনি সরকার গঠন করে প্রথম যে কাজটি করা শুরু করলেন সেটি হচ্ছে সংবিধানকে বাতিল করা। তো এই যে সরকার, এই সরকার শুরু থেকেই প্রথম টার্গেট তাদের ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতির পিতা এবং মুক্তিযোদ্ধা। আপনি জানেন যে এই আন্দোলনটি শুরু হয়েছিল একটি খুবই ছোট্ট বিষয় নিয়ে, যে বিষয়টি ছিল সরকারি চাকরিতে কোটা প্রথা। সেই কোটা প্রথার অন্যতম জায়গা ছিল 30% মুক্তিযোদ্ধা কোটা, অর্থাৎ যারা 1971 সালে বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ করেছেন, যাদের প্রজন্ম এখন আছে, সেই প্রজন্মের একটি সংরক্ষিত কোটা ছিল চাকরিতে। সেই কোটা বাতিলের দাবিতে মূলত একটি ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল, এবং তারপরের ব্যাপারটি তো বারবার এসেছে, আপনারাও দেখিয়েছেন, বা পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমে সেই ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটটি এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি ছাত্র আন্দোলনের সেই বিষয়টি কিন্তু মীমাংসিত হয়েছে আদালত দ্বারা, নির্বাহী বিভাগ দ্বারা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ইউনূস সরকার কার অঙ্গুলি হেলনে চলছে, আমি সেটি একটু ব্যাখ্যার জন্য পিছনের দিকে গিয়েছি। যে দেখুন, সেই মীমাংসিত ইস্যু থেকে তারা এক দফা দাবি নিয়ে, যে শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবি নিয়ে তারা পুরো আন্দোলনে নেমে গেল। ঠিক সেই মুহূর্ত থেকেই আপনি দেখুন, এরপরে যে সরকার গঠন হয়েছে 8 আগস্টের পরে, সেই সরকারে দুটো জিনিস আপনি দেখবেন। একটি হচ্ছে প্রথম হচ্ছে
সাংবিধান, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা, আর একটি হচ্ছে ইন্ডিয়া বিরোধিতা। প্রকাশ্যভাবে এই সরকার দুটি জায়গায় তাদের বক্তব্য পেশ করছেন। একটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1971 সালে যেটি রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, সেখানে তারা যেতে চান না। স্বয়ং প্রধান উপদেষ্টা যিনি এই সরকারের, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকায় একটি প্রোগ্রামে বলেছেন যে আমরা রিসেট বাটন টিপে দিতে চাই, অর্থাৎ 2024-এর 5ই আগস্টের আগের সমস্ত ঘটনা থেকে তারা বেরিয়ে আসতে চান। তাহলে 1971 সালের মুক্তিযুদ্ধ তারা অস্বীকার করতে চান। দ্বিতীয় হচ্ছে, তারা বিভিন্ন জায়গায় বারবার, যখন নরওয়ে থেকে ডক্টর ইউনূস বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে, সেখানে তিনি প্রথম যে ইস্যুটি তুলেছিলেন সেটি ভারত। তিনি বলেছিলেন যে বাংলাদেশে যদি অশান্ত হয়, ইন্ডিয়া শান্ত থাকবে না, সেভেন সিস্টার শান্ত থাকবে না। তাহলে দুটো জিনিস টার্গেট করেই তারা এই সরকারে এসেছেন, একটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর একটি ইন্ডিয়া। তাহলে এবার বুঝে নিন যে বাংলাদেশের সরকার কিভাবে চলছে, কারা চালাচ্ছে, ইন্ডিয়া এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। তো তারা কি কারা? নাম, তার নামটা কি? তারা এক বাক্যে বলতে গেলে তারা ধর্মান্ধ ইসলামী শক্তি, উগ্রবাদী শক্তি, লাইক হিজবুত তাহরির, নিষিদ্ধ ঘোষিত সংগঠন, তার একজন নেতা যিনি এই সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য। কিভাবে চালাচ্ছে যদি আমাদের একটু সংক্ষেপে বলেন যে কিভাবে চালাচ্ছে পেছন থেকে? দেখুন, সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে, চিন্ময় কৃষ্ণ যে প্রভু গ্রেপ্তার হয়েছেন, এটি একটি ছোট বিষয়। দেখুন, বাংলাদেশের জাতীয় পতাকার উপরে একটি গেরুয়া পতাকা লাগানো হয়েছে, সেটিকে রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে বিবেচনা করে চিন্ময় কৃষ্ণ প্রভুকে সেই মামলা হওয়ার প্রায় 15-16 দিন পরে গ্রেপ্তার করা হয়েছে। ওনার গ্রেপ্তার পড়ার পরে যে পরিস্থিতিটি হয়েছে সেটি হচ্ছে যে ইসকন নিষিদ্ধ করার জন্য, ইসকন নিষিদ্ধ করার জন্য তাদের দাবি উঠেছে, এবং সেই দাবিটি এসেছে একটি ইসলামিক গোষ্ঠীর মধ্য থেকে। কেন এসেছে? যে ইসকন বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে, সাম্প্রদায়িক কর্মকাণ্ড পরিচালনা করছে। কিন্তু ইসকন তো বাংলাদেশে নতুন নয়, বাংলাদেশে ইসকন অনেক পুরনো। আপনি দেখুন, ইসকন নিষিদ্ধ দাবির পাশাপাশি সাম্প্রতিক সময়ে আমরা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি যে বাংলাদেশের প্রধান ইঞ্জিনিয়ারিং কলেজ, প্রকৌশল কলেজ, বিশ্ববিদ্যালয় কলেজ বুয়েটে, যেখানে ভারতের পতাকা এঁকে পায়ের নিচে যেখান দিয়ে চলার পথ, প্রবেশ এবং মানে অর্থাৎ চূড়ান্ত একটা ভারত বিদ্বেষী হচ্ছে এই গোষ্ঠী, যার অঙ্গুলি হেলনে এই মুহূর্তে চলছে।